এবং তার ছায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল জুলুম হত্যা অত্যাচার নির্যাতন ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির উঠেছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছে, বেরিয়ে এসেছে। মহাভাষার এই ব্যতিক্রমী রাজনীতি নেতা, সেই সময় যারা রাজনীতি করতেন সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসে। বেশিরভাগ সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সবচেয়ে তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তাদেরকে বলা হতো লিবারাল লর্ড, তারা সবাই সামন্তবাবু ছিল। মৌলানা ভাসানীর উত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন, কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন, সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল চাকরি করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে এক আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে, উঠতে করতে মানুষকে সে মোহিত করতে পারে। এই দুর্যোগের মহাশালী খুব দ্রুত রাজনৈতিক ভাবে সামনে এসে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করে। মহাশালী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে, খেয়াল করবেন তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা এই সমস্ত এলাকাতে শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই শুধু পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানী জলকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষ কিন্তু মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। আমার ছোট্ট ঘটনা পরে লেগে ওই পরের দিককার ঘটনা, এটা স্বাধীন বাংলাদেশের কথা। 73-74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচন্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে প্রায় ডুবে দিয়েছে। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা প্রদ্যুত এলাকা দর্শন থাকার জন্য। এমন যে গাড়ি ঘোড়াতে যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন, গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারীরা আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ মহিলারা দৌড়ে ধরে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, এই শিশির মধ্যে হয় পানি, নানান তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে হুজুর
বলতে রুজিবান কোন দিকে তাকাচ্ছে না, তুমি ওই শিশিরে ফু দিয়ে দিচ্ছ। এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, ফুড়িয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি যে ফু দিলেন এটা কেন? এই তো তোমাদের কমিউনিস্টদের, তোমরা তো বোঝো না এগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেবো সেটাতে তার কাজ হবে। হয়তো দরিদ্র সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফু দিয়ে সে তার বাচ্চা চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টাকে খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষের মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট, আমরা তো বাম রাজনীতি কারণের লোক সবাই, আমরা সবসময় আপনার সমাজের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা এই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। বলতে তোমাদের কমিউনিস্টেরই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পরে তার ধর্ম কর্ম সমাজতন্ত্র, ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে থেকে আপনাকে মিলিয়ে নিতে হবে। যাই হোক, ঠিক পরে পরে তোমার